Everyone listen. Listen, listen. Listen to me. নীলার কথা শুনে ক্লাসের ফিসফিসানি থেমে গেল। ক্লাসের সবাই কৌতূহলী হয়ে নীলার দিকে তাকালাম। না জানি এই মেয়ে কি বলবে। আমার মনে হলো এই বার্তাটা সবাইকে দেওয়া উচিত। আমাদের ক্লাসের ফার্স্ট বয় আকাশ আহমেদ, যে বলে কাউকে পছন্দ করবে না, প্রেম করবে না, তারপর অনেক কথাই বলে, কিন্তু আমাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে যা সবাইকে শোনাতে চাই। পুরো ক্লাসরুমে ফোনের স্পিকারে সাউন্ড পৌঁছাবে না, তাই আমি একটা ছোট স্পিকার সাথে করে নিয়ে এসেছি। নীলা তার ফোনের সাথে স্পিকার কানেক্ট করে আমার পাঠানো ভয়েসটা প্লে করলো। আমার করা ভয়েস প্রপোজালটা পুরো ক্লাসরুমে শোনা যাচ্ছে। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছি, আর ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে আর বিভিন্ন কথা বলাবলি করছে। ভয়েসটা শেষ হলে নীলা বলে, এই হচ্ছে আপনাদের ফার্স্ট বয়ের অবস্থা। আমি তার সাথে কথা বলি, একটু আড্ডা দিই, এদিকে সে গভীর ভেবে নিয়েছে আমি তাকে ভালোবাসি। সে মনে হচ্ছে ভুলে গেছে তার যোগ্যতা, সে ভুলে গেছে তার লেভেল। কোন সাহসে সে আমাকে প্রপোজ করেছে? কোথায় আমি আর কোথায় সে? আনস্মার্ট খ্যাত ভিখারি আমাকে প্রপোজ করেছে, এটা ভাবতেই আমার উপর আমারই রাগ হয়। বর্তমানে আমার স্ট্যাটাস কি এতটাই নিচে নেমে গেছে যে এই 2 টাকার ছেলেও আমাকে প্রপোজ করার সাহস করে? আমি শুধু তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। অনেক খারাপ লাগলো এবং কষ্ট পেলাম। অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করছে। এক নিমেষেই আমাকে ক্লাসের সবার সামনে হাসির পাত্র বানিয়ে দিল। আমাকে ক্লাসের সবার সামনে হাসির পাত্র বানানোর জন্যই কি এত অভিনয় আর মিষ্টি মিষ্টি কথা বলতো? যার পকেটে ফুটো করি নেই সে আমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখে, এটা ভাবা যায়? রাজু আমার কাছে এসে আমার কলার চেপে ধরে উঠিয়ে গালের উপরে থাপ্পড় দিল। শালা ভিখারির বাচ্চা, তোর তো সাহস কম নয়, তুই নীলাকে প্রপোজ করছিস? তোকে তো আজকে আমি কি করব নিজেও জানি না। হাত ধরে নিয়ে বললাম, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস রাজু। বাবা, তোর তো এখন মুখে বলে ফুটছে। তোর সাহস কি করে হয় আমার সাথে উঁচু গলায় কথা বলার? তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখছিস? মার শালাকে। রাজু আর ওর বন্ধুরা এসে মারতে শুরু করলো। আমি শুধু চুপচাপ মাইর খেয়ে গেলাম। আমার তেমন স্ট্রং সাপোর্ট নেই যে এদের বিরুদ্ধে কিছু করব। একটু মেরে ছেড়ে দিল। আমি মাইর খেয়ে ওখানে বসে গেছি। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। মাথা নিচু করে বসে আছি, চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এত অপমান! নীলা এমন করলো কেন? নীলা তো আমাকে ভালোবাসে, সে তো নিজে প্রপোজ করলো। কোনোভাবেই কিছু মিলছে না। এমন ভুল কিভাবে করলাম আমি? ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। কেমন লাগলো ফার্স্ট বয়? তার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। অবাক হয়ে তাকিয়ে আছে এবং ভাবছে আমি কি পাগল হয়ে গেলাম নাকি। কিরে, পাগল হয়ে গেলি নাকি? এত বড় একটা শখ দিলাম, পাগল হতেও পারিস? তবে পাগল হওয়ার আগেই তোমার এই আসল রূপটা দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নীলা। ভাগ্যিস তুমি আজকে মুখোশটা খুলে দিলে। যদি এই ভালোবাসার অভিনয় আরও 2 বা 3 মাস চালিয়ে যেতে, তবে আমার সত্যি অনেক বড় ক্ষতি হয়ে যেত। সম্পর্কটা গভীর হলে হয়তো আমি মানসিকভাবে ধ্বংস হয়ে যেতাম। তোমার ধোঁকা দেওয়ার কষ্টে নিজের পড়াশোনা, ক্যারিয়ার সব কিছু শেষ করে ডিপ্রেশনে ডুবে যেতাম। আজ আমার কষ্ট হচ্ছে না কিংবা আমি অপমানিত হইনি তা বললে মিথ্যা বলা হবে। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি সবার সামনে আমার আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। এটা আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু নীলাও, তুমি বড্ড কাঁচা খেলোয়াড়। আমার সাথে বন্ধুত্বের আর ভালোবাসা নাটকটা যদি আর কয়েকটা মাস চালিয়ে যেতে, তবে তুমি তোমার প্ল্যানে পুরোপুরি সফল হতে পারতে। তাই বলছি, গবেট আমি নয়, তুমি। তোকে তো আমি। নীলা আমার দিকে তেড়ে আসতে যাবে, ঠিক তখনই প্রফেসর ক্লাসরুমে ঢুকলেন। নীলা বাধ্য হয়ে রাগ সামলে ওর বন্ধুদের কাছে গিয়ে বসলো। পকেট থেকে রুমালটা বের করে ঠোঁটের রক্তটুকু আলতো করে মুছে নিলাম। প্রফেসর লেকচার দেওয়া শুরু করলেন। আমি মনে মনে হিসাব মেলাতে লাগলাম। নীলার এই হিংসার কারণটা আমার অজানা নয়। কখনোই ক্লাসে ফার্স্ট হতে পারে না, প্রতিবারই আমি ওর উপরে থাকি। সেই ক্ষোভে আর হিংসা থেকেই এত বড় নোংরামিটা করলো। আঘাত আমি খুব কম পাইনি, কিন্তু সেই দুর্বলতা এখন প্রকাশ করলে চলবে না।
তাহলে ওরা আমাকে আরও চেপে ধরবে, আর মজাও নেবে। এই বছরটা কোনো মতে পার করতে পারলেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। তারপরেও একটা ভালো চাকরি খুঁজতে হবে। আজ থেকে এই তথাকথিত প্রেম, ভালোবাসা, বন্ধুত্বের মায়া থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিলাম। এখন থেকে আমার একমাত্র লক্ষ্য পড়াশোনা। এর চেয়েও ভালো রেজাল্ট আমাকে করতে হবে। আমার নাম আকাশ আহমেদ নীল। মা তো ছোটোবেলাতেই চলে গেছেন, আর বাবাও কয়েক বছর আগে হার্ট অ্যাটাক করে মারা যান। এই বিশাল পৃথিবীতে আপন বলার মতো বা মাথা গোজার কোনো আশ্রয় নেই। হয়তো এই একাকিত্বের কারণেই নীলার সামান্য একটু মায়া আর যত্নে আমি এতটা অন্ধের মতো ফেঁসে গিয়েছিলাম। তবে সময় থাকতে যে সত্যিটা সামনে এসেছে, তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। ক্লাস শেষ হতেই আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে এলাম। করিডোর দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছি। এমন সময় রাজু, নীলা আর ওর বাকি বন্ধুরা আবার এসে আমার সামনে পথ আটকে দাঁড়ালো। মনে মনে প্রতিজ্ঞা করলাম, এবার যদি এরা একটা শব্দ বলে, আমি সোজা প্রিন্সিপালের রুমে গিয়ে এর শেষ থেকে ছাড়বো। মুখ লুকিয়ে পালাচ্ছিস কোথায়? নীলা এই ভিখারি যাই বলুক না কেন, ও কিন্তু সেই বড় একটা শখ খেয়েছে। দেখছিস না তার চেহারা কেমন অবস্থা, আর কেমন জোরের মতো পালিয়ে যাচ্ছে। দেখো, তোমরা যদি ডিস্টার্ব করো বা কোনো কিছু করো, সোজা প্রিন্সিপালের কাছে যাব। মিস নীলা তো আবার তার রেপুটেশন নিয়ে বেশ কেয়ারফুল। প্রিন্সিপালের কাছে এই বিষয় গেলে ভালো কিছু হবে না, বুঝতেই পারছো। তুমি কি আমাদের হুমকি দিচ্ছ? কোথায় না তো, আমার কি সেই দুঃসাহস আছে যে আপনাদের মতো বড় লোকের ছেলে মেয়েদের হুমকি দেব? আমার ঘাড়ে কটা মাথা বলুন। তবে আপনি যদি এই নোংরামি নিয়ে আরও বাড়াবাড়ি করেন কিংবা আমাকে আবারও অপমান করার চেষ্টা করেন, আমি বাধ্য হয়ে আমাদের মধ্যকার সমস্ত চ্যাট হিস্ট্রি প্রিন্সিপাল স্যারের সামনে পেশ করব। আর যদি তাতেও কাজ না হয়, তবে কলেজের অফিসিয়ালি ফেসবুক গ্রুপে ওগুলো পোস্ট করে দেব। আপনি যদি সবার সামনে আমার সম্মান নষ্ট করতে পারেন, তবে আপনার সম্মান ধুলোয় মেশাতে আমারও বেশি সময় লাগবে না। আপনার সেই মিষ্টি মিষ্টি কথার স্ক্রিনশট আমি সব ব্যাকআপ হিসাবে রেখে দিয়েছি। ওগুলো স্মৃতি হিসাবে রাখতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি নিজের সম্মান রক্ষার্থে ওগুলো অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে। তোকে আমি খুন করব হারামজাদা। তোমার আসল প্ল্যানটা আমি এতক্ষণে বুঝতে পেরেছি। প্রেমের জালে ফেলে আমার পড়াশোনা নষ্ট করা, যাতে তুমি ক্লাসে ফার্স্ট হতে পারো, তাই তো? ছি, এত হিংসার বাচ্চাদের মতো স্বভাব তোমার। ভালো করে পড়াশোনা করে ফার্স্ট হও না, এমন জঘন্য নোংরা পথ বেছে নেওয়ার কি প্রয়োজন ছিল? ফার্স্ট আর সেকেন্ড হওয়ার মধ্যে কী এমন আছে আমি তো বুঝলাম না। অল টিচার তোমার প্রশংসা করে এবং মাঝে মধ্যে আমাকে কথা শোনায়, বলে তোমার মতো হতে, তোমার মতো পড়াশোনা কেন করি না, ব্লা ব্লা ব্লা, যা আমার একদমই সহ্য হয় না। তুমি কোন চ্যাটের বাল যে তোমার মতো আমাকে হতে হবে? তাই বলে এমন জঘন্য কাজ করবে? পাশ কাটিয়ে চলে আসি। ছি, কারে মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাইছিলাম, এ ভালোবাসার যোগ্য না। তোর যে আমি কি হাল করব দেখে নিস, শালা ভিখারি। তোর এমন অবস্থা করব যে কারোর সামনে মুখ দেখাতে পারবি না। সব টিচার তোকে দেখে ছিছি করবে, তোকে দেখে সবাই ঘৃণা করবে। ও সাহস দেখছো? ওর তো একটা ব্যবস্থা করতেই হবে, অনেক বার বেড়ে গেছে। হাঁটতে হাঁটতে নীলার বিষয়টি নিয়ে ভাবছি। ওর মনে আমার প্রতি এতটা হিংসা ছিল যে এমন করলো। ছি ছি ছি, এই মেয়েকে নিয়ে নাকি জীবন সাজানোর স্বপ্ন দেখছিলাম। আমার কাওয়াসাকি নিনজা নিয়ে কলেজ থেকে বের হলাম, না মানে হিরো হোন্ডার সস্তা এক মডেল, যার নতুন বাজার মূল্য 1,25,000 টাকার আশেপাশে। সে 3 বছর আগে 50,000 টাকা দিয়ে নিয়েছিলাম, তাও আবার সেকেন্ড হ্যান্ড। কিছু দূরে আসতে দেখি একটা গাড়ি দাঁড় করানো আছে, আর পাশে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে আর গাড়িতে লাথি মারছে। ওনার কাছে গিয়ে বললাম, এনি প্রবলেম ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? মেয়ে দেখলে কথা বলতে ইচ্ছে হয়? নো থ্যাঙ্কস, ইউ ক্যান গো। আমি নিজে থেকে সাহায্য করতে চাইলাম আর আপনি রাগ দেখাচ্ছেন? এই জন্য বলে ভালো মানুষের দুনিয়া নেই, তাহলে এমনভাবে দাঁড়িয়ে থাকেন। এমনভাবে বলছে মনে হচ্ছে সে সব কিছুই জানে। একবার বলে দেখুন না, নিশ্চয়ই ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে। আমি বাইকটা সাইড করে স্টার্ট করলাম, তারপর গাড়ির বনেটের লক খুলে ভেতরের সব কিছু একটু খুঁটিয়ে দেখে
সমস্যাটা ঠিক করে দিলাম। এরপর বললাম, এবার গিয়ে একটু স্টার্ট দিয়ে দেখুন তো। আমার কথা শুনে মেয়েটি কিছুটা ইতস্ত করে গাড়ির ভিতরে গিয়ে বসলো। স্টার্ট দিতেই ইঞ্জিন সচল হয়ে উঠল। মেয়েটি গাড়ি থেকে একটা পানির বোতল হাতে নিয়ে নেমে আমার দিকে এগিয়ে এলো। থ্যাঙ্কস। নিন, হাত ধুয়ে নেন। ওকে। পানি নিয়ে হাত ধুয়ে বললাম, আপনার রাগী চেহারা দেখে মনে হয়নি, ধন্যবাদ দিতে পারেন। থ্যাঙ্কস যখন বললেন তখন ওয়েলকাম না জানিয়ে কিভাবে থাকি বলেন। ওয়েলকাম। বাই। বাইকে উঠে চলে আসি। বাসায় এসে চেঞ্জ করে খেয়ে দিলাম ঘুম। রাতে এবার আমার থেকে পালিয়ে কোথায় যাবা ইরা? আজকে তুমি নিজে থেকে শয্যাশায়ী হতে চাইবে। তোমার ড্রিঙ্কসে এমন কিছু মিশিয়েছি যে তুমি পাগল হয়ে যাবে। মিরাজ, ইরার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? ডান্স করো, বেচারি একা একা ডান্স করছে। একটু পরে। বুঝলাম না, আমার এমন ফিল হচ্ছে কেন? ড্রিঙ্কস করার পর কখনো তেমন ফিল হয় না। ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে আসি, খুব আনইজি ফিল হচ্ছে। কেউ কিছু মিশিয়ে দেয়নি তো? মিশালে একজনই মিশাতে পারে, সে হচ্ছে নীরাজ। দেখলাম এক মেয়ে হেলতে দুলতে আসছে, মনে হচ্ছে প্রথম ড্রিঙ্কস করেছে। পাশাপাশি আসতে বললাম, আর ইউ ওকে ম্যাম? আমাকে কোনো সেফ জায়গায় নিয়ে চলুন, বা কোনো রুমে বা কোনো জায়গায়। ওকে ম্যাম, শান্ত হন। ওনার অবস্থা দেখে বেশ খারাপ মনে হলো। মনে মনে বললাম, এগুলো সব বড়লোকের বকে যাওয়া ছেলে মেয়ে, টাকা পয়সা গাছের পাতার মতো ওড়াই আর নেশা করে। ওনাকে একটা স্টাফ রুমের দিকে দেখিয়ে বললাম, আপনি ওটায় গিয়ে বসতে পারেন। কিন্তু মেয়েটি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি চমকে উঠে বললাম, এই ম্যাম, আপনি এসব কি করছেন? তোকে ছেড়ে দিলে আমার কি হবে? নিজেকে বাঁচাতে তোকে ছাড়লে হবে না। ও আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে আমার ভয় কলিজা শুকিয়ে যাওয়ার তো আশা। আমার কি হবে এখন? এই মেয়ে কি কোনো সাইকো কিলার নাকি? মেয়েটি আমাকে টেনে রুমের ভিতরে ঢুকিয়ে দরজাটা লক করে দিল। লাইটের আলোয় ওর মুখের দিকে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। আরে, এ তো সেই মেয়েটি দুপুরে যার গাড়ি ঠিক করে দিয়েছিলাম। ও আমাকে টেনে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল এবং আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এরপর কি ঘটলো তার মুখে বলার মতো নয়। বেশ কিছুক্ষণ পরে আমার অবস্থা তখন শোচনীয়। সারা শরীরে ক্লান্তি আর মাজা ব্যথায় মনে হচ্ছে আমি উঠে দাঁড়াতেই পারবো না। নিশ্চয়ই কোনো মেডিসিন খেয়েছে বা খাইয়েছে। ড্রাগসের প্রভাবে কেউ এতটা উগ্র হয়ে উঠতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। কয়েকবার ফিজিক্যালি হবার পরেও ছাড়ছে না। আরও কিছুক্ষণ পর যখন তার ভেতরের উত্তেজনা শান্ত হলো তখন বিছানায় ধপ করে শুয়ে পড়ল। আমি বিছানায় এক কোণে বসে চাদর দিয়ে নিজেকে ঢেকে ফুপিয়ে কেঁদে উঠলাম। আপনাকে দুপুরে সাহায্য করার প্রতিদান আপনি এভাবে দিলেন? আপনি আমার ইজ্জতটাই লুটে নিলেন। আমার শরীরে কামড়ে দাগ বসিয়ে দিয়েছেন। আপনি মানুষ না জানোয়ার? আমার সব এনার্জি শেষ। ইরাকে কোথাও পেলাম না, মনে হচ্ছে বাসায় চলে গেছে। না না, ইরা কিভাবে বাসায় যাবে? ওর বাসায় যাওয়ার কোনো চান্স নাই। এই ক্লাবের মধ্যেই রয়েছে। তুমি এত শিওর হয়ে কিভাবে বলছো? তুমি কি কিছু করেছো? তুমি যদি ওর সাথে কিছু করে থাকো তবে আমাদের বিপদে পড়তে হবে। ওর বাবা যেই ডেঞ্জারাস। আরে ভয় পাচ্ছ কেন? কোনো কিছু হবে না। আমার মন বলছে ইরা বাসায় যায়নি। হঠাৎ করেই চোখের সামনে থেকে কোথায় উধাও হয়ে গেল। সত্যি তুমি কিছু করনি? ইরা আমার প্রিয়েক্স, আমি তার সাথে কি করব? কোথায় গেল? মেয়েদের মতো এভাবে কান্নাকাটি করো কেন? আমি মেয়ে হয়ে কিছু বলছি না, আর সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই চুপ করো তো। আপনাদের মতো বড়লোকদের কাছে এইসব কোনো ব্যাপার নাও হতে পারে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের কাছে অনেক কিছুই। ছাড়ুন এখন, শয়তান মহিলা। এই জন্য কারো উপকার করতে নেই। তোমার কি মনে হয় আমি এসব নিজে ইচ্ছাই করেছি? আমার ড্রিঙ্কসে কেউ তীব্র ডোজের উত্তেজনা নাশক ড্রাগস মিশিয়ে দিয়েছিল, তাই আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যাক বাবা, এখন শরীরটা শান্ত লাগছে। তখন মনে হচ্ছিল এই তৃষ্ণা না মেটালে আমি পাগল হয়ে মরেই যাব। যাই হোক, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমার গাল থেকে হাত সরান, আমার পাশ থেকে সরুন। আমি যে উঠে দৌড়াবো ওই এনার্জিও আমার নেই। আমার সব তেল নিংড়ে বের করে নিয়েছে। কেন আজকে এই রাতের কথা যেন কোনোভাবে বাইরে না যায়, অন্যথা তোমার জন্য মোটেও ভালো হবে না। মুখ একদম বন্ধ রাখবে। হ্যাঁ, বললেই হলো নাকি?
আপনার নামে আমি ধর্ষণের মামলা দিব। মুখ বন্ধ রাখতে কত টাকা লাগবে তোর বল? আর যদি বেশি কথা বলিস তবে তোর জীবনটা আমি তছনছ করে দেব। এই না না না, আপনার থেকে আমার কোনো টাকা লাগবে না। আপনি দয়া করে আমাকে রেহাই দিন। মেয়েটি বিছানা থেকে উঠে নিজের পোশাক ঠিক করে পরে নিল। আমি শুধু স্তব্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। নিজের চোখের সামনে এত দ্রুত কিছু ঘটে যাবে আমি কখনো কল্পনাও করিনি। তবে মেয়েটির নিখুঁত শরীরের দিকে তাকিয়ে মনে মনে বললাম, ওয়াও নাইস। বিছানার অবস্থা তখন একদম লণ্ডভণ্ড। মেয়েটি দরজা খুলে হনহন করে চলে গেল। আমি কষ্ট করে উঠে নিজের পোশাক পরলাম এবং বিছানার চাদরটা পাল্টাতে লাগলাম। কারণ এ সেকশনের স্টাফ তো আমি, ডিউটি তো আমাকেই করতে হবে। চাদরটা তোলার সময় খেয়াল করলাম রক্ত লেগে আছে। মেয়েটি ভার্জিন ছিল। আমি হাত জোড় করে উপরে তাকিয়ে বললাম, আল্লাহ, তোমার এই পাপী বান্দাকে মাফ করো। তুমি তো দেখছো তোমার এই বান্দা কতটা নিরুপায় ছিল। এই ক্লাবে পার্ট টাইম জব করতে এসে আমাকে আরও কী দেখতে হবে উপরওয়ালাই ভালো জানেন। এতক্ষণ কোথায় ছিলি? তুই কি কত খুঁজে তুই জানিস? আমি কথা বলার মুডে নেই, বাসায় যাব। কি হয়েছে? ডান্স করতে করতে কোথায় চলে যাওয়া হচ্ছিল? ক্লাবে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। ইরা, কি হয়েছে? তুমি ঠিক আছো? এতক্ষণ কোথায় ছিলে? মেয়েটি কিছু বলল না, পাশ কাটিয়ে চলে গেল। ক্লাব থেকে বেরিয়ে তার গাড়ির কাছে এসে গাড়িতে উঠে পড়ে। ওরা দুজনে পিছনে পিছনে যাই কথা বলার জন্য। পাগলের মতো তোমাকে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। দেখে তো মনে হচ্ছে স্বাভাবিক। তার মানে কি অন্য কারোর সাথে সর্বনাশ? এ আমি কি করলাম? নিজের হাতে নিজের হবু স্ত্রী অন্যের খোরাক বানিয়ে দিলাম। শিট! মিরাজ, তোমার কি হলো? তুমি এমন করছো কেন? নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে করছে। শুধু থাপ্পড় নয়, জুতা পেটা করতে ইচ্ছে করছে। তোমার আবার কি হলো? তুমি ক্লাবে আসার পর থেকে যেমন অদ্ভুত ব্যবহার করছো। রেডিবা হঠাৎ কি হলো কিছুই বুঝলাম না। বাসায় যাই। যারা মেয়েটাও নিজের গাড়ি নিয়ে চলে গেল। আমি ক্লাবের ডিউটি শেষ করে রাত 12টার দিকে বাসায় ফিরলাম। চোখের সামনে বারবার শুধু রাতের ওই দৃশ্যগুলোই ভেসে উঠছিল। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করলেও মনে মনে ভাবলাম, ওই মেয়ের সাথে বোধহয় আর কখনো দেখা হবে না। ওর নাম কি, পরিচয় কি, কোথায় থাকে, তার কিছুই তো আমি জানি না। যা হয়েছে তা একটা ভুলবশত দুর্ঘটনা ছিল। তা না হলে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের দিকে ওনারা ভুলেও তাকাতেন না। বাসায় এসে চটপট একটা গোসল দিয়ে বিছানায় শুয়ে পড়লাম এবং একটু পরে ঘুমিয়ে গেলাম। ছি, কি একটা কাণ্ড হয়ে গেল। কিন্তু এতে আমার কি দোষ ছিল? মিরাজ কুত্তার বাচ্চাটাকে আমার লাইফটা ধ্বংস করতে চেয়েছিল। যা হয়েছে ভালোই হয়েছে। বিয়ের পর তো এমনিতেও উড়োই হতাম, কিন্তু তার আগে এই নোংরা চক্রান্তে কি প্রয়োজন ছিল? ওর চরিত্র যে কতটা জঘন্য তা প্রমাণ হয়ে গেছে। তবে যে ছেলেটার সাথে রাতে ছেলে কিন্তু মোটেও খারাপ ছিল না, আমার সাথে বেশ মানায়। ধুর, কি ভাবছি এসব? আগে তো নিজের প্রেগনেন্সি সেফটি নিশ্চিত করতে হবে। ইমার্জেন্সি পিলটা খেয়ে নিতে হবে এখনই। এটা দেরি করা চলবে না। সেফটি ফার্স্ট। মেয়েটা এসব ভাবতে ভাবতে শাওয়ার শেষ করে। পরের দিন সকালে বাবা মনে হচ্ছে মিরাজ বিয়েটা ভেঙে দেবে। ওরা যদি বিয়ে ভেঙে দিতে চায় তাহলে রাজি হয়ে যেও। ওদের সাথে রাগারাগি বা সিনক্রেট করার প্রয়োজন নেই। আমি চাই এই বিয়েটা ভেঙে যাক। মিরাজের স্বভাব চরিত্র ভালো না। তার অভ্যাস 12 ঘাটের পানি খেয়ে বেড়ানো। গতকাল আমার সাথে কি হয়েছে বলতে পারছি না। বুঝলাম, তুমি যখন বলেছো বিয়েটা ভেঙে দিতে তখন না হয় ভেঙে দিব। তবে তেমন কিছু হলে তোমার আম্মুর সাথে শেয়ার করতে পারো। তুমি মেয়ের থেকে জেনে নিও, বিয়ে তো এমনি এমনি ভেঙে দিবে না। তোমার সাথে তেমন কিছু হলে ওদের আমি ছাড়বো না। জি অবশ্যই। তবে আমার একটা ছেলেকে বেশ পছন্দ হয়েছে। কি বলো? ছেলের নাম কি? বাসা কোথায়? তার পরিবার কি করে? মেয়েটা গতকাল রাতের কথা ভাবতেই লজ্জায় লাল হয়ে গেল। ইমতিয়াজ মাহমুদ তার এমন লজ্জা পাওয়ার কারণ খোঁজ। আমি কিভাবে এত প্রশ্নের উত্তর দেব যেখানে আমি নিজেই জানি না? তার সম্পর্কে জানো না, কিন্তু তুমি তাকে পছন্দ করতে শুরু করেছো এবং তার কথা আমাকে বলছো। বিষয়টা বেশ ইন্টারেস্টিং তো। ও, আমি বলতে পারবো না কেমনে কি।
আমি জানার প্রয়োজন মনে করলাম, তাই বলে দিলাম। ওকে, জানি না এসব কি হচ্ছে। আমি বিয়ের বিষয়টা দেখছি। না না না, ওদের ক্ষতি করার প্রয়োজন নেই। কারণ সময় থাকতে সে তার আসল চেহারা দেখিয়ে দিয়েছে। তার জন্য আমি ওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মন বলছে সে নিজের ইচ্ছায় বিয়েটা ভেঙে দিবে। ওর যদি কিছু নাও বলে তারপরও বিয়ে ভেঙে দিবা। ইমতিয়াজ মাহমুদ নাস্তা করতে করতে ভাবতে শুরু করলো, এক রাতের মধ্যে কি এমন ঘটে গেল যে তার মেয়ে এমন সিদ্ধান্ত নিল। অবশ্যই বড় কিছু ঘটেছে, তাই এমন কিছু বলছে। সকালের পড়াশোনা শেষ করে রান্নাবান্না করে খাওয়া শেষ করে কলেজে যাবার জন্য রেডি হয়ে নিলাম। ইয়ার গতকাল রাতে কি হলো কিছুই বুঝলাম না। গতকাল রাতের কথা ভাবতেই মেয়েটার চেহারা লজ্জায় লাল হয়ে গেছে। মেয়েটার এমন অবস্থা দেখে অন্য মেয়েটা বলে, গতকাল রাতের কথা বলতেই চেহারা লজ্জায় লাল হয়ে গেল কেন? লজ্জা পেলে তোকে এত সুন্দর লাগে যে আমি ক্রাশ খেয়ে যাই। খুদার কসম, আমি ছেলে হলে এতক্ষণে তোরকে যে কি করতাম নিজেও জানি না। তোর ইজ্জতই রাখতাম না। আই লস্ট মাই ভার্জিনিটি লাস্ট নাইট। হোয়াট? আর ইউ কিডিং মি? বিলিভ ইট, ওই মাদার আমার ড্রিঙ্কসের উত্তেজনানাশক ওষুধ মিশিয়ে দিয়েছিল। আমি তো ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম, তারপর এমন মনে হচ্ছিল যে সে না করতে পারলে আমি মরে যাব। হঠাৎ সামনে এক ছেলেকে পেয়ে যায়, তারপর মিরাজের অস্থিরতা দেখে বুঝেছিলাম কিছু একটা হয়েছে। এমন কিছু হবে ভাবিনি। এমন কেন করলে? বিয়ে হলে তো এমনিতেই তোকে পেয়ে যেত। মুখ দিয়ে অনেক গালি আসছে। শালা শোর বিয়ের আগে রুম ডেটের কথা বলেছিল, আমি বারবার বারণ করেছি, তার জন্য হয়তো এমন করেছে। মধু খাওয়ার জন্য এত কিছু করলো কিন্তু মধু অন্যজন খেয়ে দিল। গতকাল ওর আফসোসের অস্থিরতা দেখার মতো ছিল। মিরাজ তোর জুতা খুলে ওর গালে মারতে চাইছিল, তখন কিছু বুঝিনি এত আফসোসের কারণ। কিন্তু এখন খুব ভালোভাবে বুঝতে পারছি সত্যি এটা অনেক আফসোসের। ওর শাস্তি ঠিক হয়ে আসছে। কিন্তু ওটা ছেলে ছিল না, বয়স্ক লোক। এটা বল শুনি। আরে মনে হয় স্টুডেন্ট হবে। গতকাল দুপুরে আমার গাড়ি নষ্ট হয়েছিল, তখন গাড়ি ঠিক করে দিয়েছিল। গাড়ি ঠিক করে দিয়ে চলে গিয়েছিল। আর রাতে ওইসব সে কি কান্নাকাটি, মেয়েদের মতো কান্নাকাটি করছিল। ভেরি গুড। তো তো তুই কি পিল নিয়েছিস? দেবে না মানে? ও আমার নেওয়া হয়ে গেছে। ভেরি গুড। ওই ছেলে দেখা কোথায় পাবি? আর তুই কি ওই ছেলের সাথে দেখা করতে চাস? ক্লাবে গেলে দেখা পাওয়া যাবে সম্ভবত। ওখানে পার্ট টাইম জব করে। আরে ওই তো বাইকে করে যাচ্ছে। চল চল পিছনে। বাইক চালাতে চালাতে গ্লাসের দিকে দেখলাম আমার বাইকের পিছনে পিছনে একটা দামি কার আসছে। আমাকে কি কেউ ফলো করছে? আমি তো ভয় পেয়ে গেলাম। এই কার নীলাবা তার বন্ধুদের নয় তো? যদি ধাক্কা দেই তাহলে তো আমার খেল খতম। মরে গেলে চলবে নাকি? এখনও বিয়ে শাদী করা বাকি আছে। কলেজে চলে এসেছি, কলেজে তাড়াতাড়ি প্রবেশ করলাম। এই কলেজে পড়াশোনা করে? না হলে কলেজে এলো কেন? এখানে পড়াশোনা করে বলেই তো প্রবেশ করলো। তাহলে তো ভালোই, তার চারজনের উপর নজর রাখতে পারবো। দেখবো সে কেমন ছেলে। তুই কি ওই ছেলেকে পছন্দ করে ফেললি? আরে পাগল, এমন ছেলে কেউ হাতছাড়া করে? বাসায় বলে দিয়েছি যে একটা ছেলেকে আমার অনেক পছন্দ হয়েছে। ও, বুঝেছি। মানে যাকে দেহ দিয়েছো এখন তাকে মনও দিবা। ভেরি গুড। তবে কাছে যাওয়ার প্রয়োজন নেই, দূর থেকে লক্ষ্য রাখবো। ওই ছেলের সামনে এত তাড়াতাড়ি যাব না। গাড়িটা ভেতরের দিকে চলে গেল। শুধু শুধু ভয় পাচ্ছিলাম। দিন দিন আমি ভীতু হয়ে যাচ্ছি। ওদের গাড়ি হলে ধাক্কা তো অবশ্যই দিত, অন্য কেউই হবে। বাইক রেখে চলে আসি ক্লাসে। ক্লাসে ঢুকতে যাবো, তখন লাগলো কারোর সাথে ধাক্কা। সামনে তাকিয়ে দেখি নীলা। কিছু বলার আগেই থাপ্পড় দিয়েছে। ভিখারির বাচ্চা, তোর তো সাহস কম না, আমাকে ধাক্কা দিস? রাজু এসে আমার শার্টের কলার চেপে মারতে লাগলো। কোনো রকমে ছাড়িয়ে একটা থাপ্পড় দিলাম। এক থাপ্পড়ে ঘুরে নিচে পড়ে গেছে। আমার হাতে এত পাওয়ার কোথা থেকে আসলো? মনে হচ্ছে গতকাল রাতে এসেছে। ক্লাসের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তোকে তো, তুই আমাকে থাপ্পড় দিস? তোর কি হাল করি দেখতে থাক। শালা চামচা, তো চামচামি বন্ধ কর। আর ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমাকে এসব বলা হচ্ছে? নীলা, এখনও সময় আছে, নিজেকে শুধরে নাও।
তোমার সাথে এগুলো চাই না। তোমার রেপুটেশন কিন্তু তুমি খারাপ করছো। আমি প্রিন্সিপালের কাছে তোর নামে বিচার দেব। ওকে, চলো, আমার কোনো আপত্তি নেই। তোমার কাছে আমার বিরুদ্ধে 10টা অভিযোগ থাকলে আমার কাছেও তো কিছু আছে, তাই না? নিজেকে খুব চালাক চতুর ভাবো, কিন্তু তুমি একটা বোকা। তোকে যদি না মারিয়েছি তো আমার নাম রাজু না। এই থাপ্পড়ের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। সবার সামনে মেরে প্রতিশোধ নিব। চামচা। সামনে থেকে সরিয়ে বেঞ্চে এসে বসলাম। দুজনে রেগে আমার দিকে তাকিয়ে আছে, এমন মনে হচ্ছে আমাকে গিলে খাবে। স্যার এলো, তাই সবাই সাইলেন্ট। তারপর ক্লাস শেষ করে বাসায়। এমনভাবে কয়েকদিন গেল। এই কয়েকদিনে নীলা আর আমার মধ্যকার সম্পর্কটা আরও বিষাক্ত হয়ে গিয়েছে। দিন দিন নীলা আরও অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। এমন মনে হচ্ছে নীলা এখন আমাকে তার দু চোখে সহ্যই করতে পারে না। কিন্তু আমি তার কি করলাম? প্রতিবাদ করেছি বলে এমন করবে? এই মেয়ে সত্যি পাগল হয়ে গিয়েছে। নিজে থেকে এসে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে। চুপচাপ বসে আছি, তখন সামনে এসে কেউ দাঁড়িয়েছে। এখানে কি জন্য আসা হয়েছে? তোকে ছোট করতে এলাম। তোকে মেরে তক্তা বানাবো। তুই অনেকবার বেড়ে গেছিস, তাই ছোট করব। এই সব এখন বেশি বেশি হয়ে যাচ্ছে না? আর কোনো উত্তর না দিয়ে মারতে শুরু করেছে। ওদের চারজনের সাথে কি আমি একা পারি? মায়ের কি অবস্থা খারাপ। এদের কাছে পছন্দ করলি যে ওদের মারপিট করে পারলো না? আত্মরক্ষা করতে তো চেষ্টা করলো। আর সে কি সিনেমার হিরো যে একাই 4 জনকে মারবে? কিন্তু মারলো কেন বুঝলাম না। ইয়ে দেখ, কথা বল, চল দেখি প্রবলেমটা কোথায়, আর কেনই বা এমন মারপিট? এই সামনে গিয়ে দাঁড়াবো বলছিস? চল, যদিও আমার লজ্জা পাচ্ছে। কি রে, কেমন লাগলো? বলেছিলাম না বেশি উল্টে যাস না। আর তুই প্রিন্সিপালের ভয় দেখাস? যা, পারলে গিয়ে অভিযোগ করে দে। এই কলেজ আমাদের পয়সায় চলে। ওই প্রিন্সিপাল কি বলবে শুনি? আমরা যা বলবো তাই হবে। উঠে ধুলা ঝেড়ে বললাম, তুমি এত নিচে নেমে যাবা ভাবিনি। এর প্রতিশোধ একদিন সবার থেকে নিব, মনে রেখো। আর তুমি যতই ইভিল প্ল্যান করো, কোনো কাজে আসবে না। তাই নাকি? তোকে এই কলেজ থেকে বের করে ছাড়বো। তুই দেখবি তোকে আমি এই কলেজ থেকে ঘাড়ে ধাক্কা দিতে দিতে বের করতে পারি। চেষ্টা করে দেখতে পারো। এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, ভিখারির বাচ্চা, তোর তো সাহস দিন দিন বেড়েই চলেছে। আমার মুখের উপর কথা বলিস, থাপ্পড়ে তোর গাল লাল করে দেব। গালে হাত দিয়ে শুধু ওর দিকে তাকিয়ে আছি। কি বলবো আমি? না এদের কিছু করতে পারছি, না কিছু বলতে পারছি। জানি প্রিন্সিপালকে বলে কিছুই হবে না। দীর্ঘশ্বাস ছেড়ে ওখান থেকে আসতে যাব, তখন কেউ দিল লাথি। লাথি খেয়ে নিজেকে সামলাতে সামলাতে লাগলো কারোর সাথে ধাক্কা। অপর ব্যক্তি নিচে পড়ল, আর আমি তার উপর। আমার মুখ পড়েছে তার পেটের উপর, আর হাত গিয়ে এমন জায়গায় পড়েছে মনে হচ্ছে যে আবারও মাইর খেতে হবে। আমার সাথে কেন এমন হচ্ছে বুঝলাম না। ধাক্কা দিয়ে সরিয়ে মেয়েটা উঠে গেছে। আমি উঠে হা করে তাকিয়ে আছি। আরে ম্যাম, আপনি? না না, কিছু বলা যাবে না। আর থাপ্পড় খেতে পারবো না। আজকে মায়ের খেয়ে আমার দাঁত নড়ে গেছে। চেহারা এমন অবস্থা কেন? আমার ভাগ্য খারাপ, তাই। কিছু বলতে গিয়েও পাশে থাকা মেয়েটির দিকে তাকিয়ে চুপ করে গেলাম। বাই ম্যাম। পাশ কাটিয়ে আসতে যাব, তখন পিছন থেকে শার্ট খামচে টেনে ধরলো। হার্টবিট বেড়ে গেছে। না জানি কি বলবে। আবারও ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। কি যে ভয় করছে, ভয়ে বুকের ভিতরে কাঁপাকাঁপি শুরু করেছে। আপু ইচ্ছে মতো মেরে নেন। এই ছেলের স্বভাব চরিত্র একদম ভালো না। মেয়ে দেখলে শরীরের উপরে গিয়ে পড়ে, এই জন্য তো ধরে মারলাম। ইচ্ছে করছে আরও মারতে, শালা লুচ্চা।